আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রহস্য ও রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী, ফেলুদা ফ্যান ফিকশন গল্প। রহস্য এবার জঙ্গলে। শিলিগুড়ি জংশন ছাড়িয়ে আমাদের ট্রেন শহরের বাইরে আসতেই চোখটা জুড়িয়ে গেল। নীল আকাশে ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা, সামনে সবুজের পাহাড় হাসছে, দুধারে কচি পাতায় সাজানো চা বাগান। গুলমা স্টেশনের ক্রসিংয়ে ট্রেন দাঁড়াতেই অনেকে নেমে পড়েছে ফটো তুলতে। লালমোহনবাবুকে দেখলাম পকেট থেকে উনিও মোবাইল বার করে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়লেন। ফেলুদা একটা চারমিনার ধরিয়ে সেটাতে লম্বা টান দিতে দিতে এদিক ওদিক ঘুরে দেখতে লাগলেন। ফেলুদা বলল, বুঝলে লালমোহনবাবু, আমাদের কলকাতা শহর থেকে একটু বাইরে বেরোলেই পরিবেশের সৌন্দর্যটা কতটা সেটা চেনা যায়। সেটা যদি আবার হয় পাহাড়ে ঘেরা। সামনে ছোট্ট একটা নদী বরফের গলা জলে কলকল করে বয়ে চলেছে, ওদিকে ছায়ামাখা মহানন্দা অভয়ারণ্যের হাতছানি। আগেই বলে রাখা ভালো, আমরা এবারে চলেছি ডুয়ার্সের দিকে। আসলে 2-1 দিন আগে ফেলুদার কাছে একটা টেলিফোন আসে, এক মহিলার টেলিফোন। উনি হচ্ছেন ডুয়ার্সের এক চা বাগানের মালকিন। ওনার একটি অতি বহু মূল্যবান একটা জিনিস চুরি গিয়েছে। জিনিসটা কি তা উনি ফোনে বলতে চান না। জিনিসটা কি তা সামনে গেলে উনি সমস্ত ব্যাপারটা গুছিয়ে বলতে চান। তারও একটা বিশেষ কারণও আছে যেটা উনি সামনেই বলতে চান। তাই তিনি আমাদের 3 জনেরই যাওয়ার সমস্ত ব্যবস্থা করে পাঠিয়ে দেন, এবং তিনি এও বলেন যে আমাদেরকে কি উদ্দেশ্যে ওখানে ডাকা হচ্ছে সেই পরিচয়টা গোপন রাখতে। চারপাশে একটা মিষ্টি প্রাকৃতিক স্নিগ্ধতার রেশ মন ছুঁয়ে যায়। একটু পরেই একটা প্যাসেঞ্জার ট্রেন পাশ কাটিয়ে চলে গেল। গুল্ম লাইন এবার হেলে দুলে কাঞ্চনকন্যা এগিয়ে চলল ডুয়ার্সের পথে। ঘন অরণ্যের মাঝে গতিবেগ বাঁধা, দুধারে অজস্র ময়ূর চোখে পড়ছিল। লালমোহনবাবু হঠাৎ বলে উঠলেন, এখানে বাঘ নেই তো মশাই? ফেলুদা বলল, সব জায়গায় বাঘ থাকে না লালমোহনবাবু, তাদের নির্দিষ্ট একটা জায়গা থাকে। সেবক স্টেশন পার করেই তিস্তা ব্রিজে ঝমঝমিয়ে উঠল ট্রেন। চঞ্চল কিশোরী কন্যা তিস্তা এখানে পেয়েছে যৌবনের ছোঁয়া, তাই চওড়া হয়ে সমতলের বুকে ঝাঁপিয়ে পড়েছে। পরপর 2টো টানেল পার করতেই দেখা পেলাম রূপসী ডুয়ার্সের। বাঁ হাতে সবুজ নীল পাহাড় আর দুধারে চা গাছের কার্পেট পার করে ট্রেন ছুটে চলেছে। NH-31 লুকোচুরি খেলছে ট্রেনের সাথে। পরপর লিজ, ঘিজ, জেল 3টে নদী পার হয়ে ট্রেন ছুটে চলেছে এঁকে মেঁকে। অবশ্য আমি এতটা জানি না, ফেলুদাই এসব নদীগুলোর নাম বলে চিনিয়ে দিচ্ছিল। ফেলুদা এবার বলে উঠল, নে তোপসে, রেডি হয়ে নে। লালমোহনবাবু, আপনিও তৈরি হয়ে নিন, এবার আমাদের নামতে হবে পরের স্টেশনেই। দেখতে দেখতে ট্রেন ঢুকে পড়ল নিউ জলপাইগুড়ি জংশনে। বেশ কিছু লোক নামতেই ট্রেন এগিয়ে চলে গেল আলিপুরদুয়ারের দিকে। মন মাতাল করা মিষ্টি হাওয়া ভেসে আসে দূরের পাহাড় থেকে। পরিষ্কার আকাশে সাদা নীলের ছড়াছড়ি। এত সুন্দর স্টেশনে আমি আগে কখনো দেখিনি। চারদিকে সবুজের হাতছানি। মনে হচ্ছে চা বাগানের মাঝখানের স্টেশনটা কেউ যেন বসিয়ে দিয়ে গেছে। স্টেশন থেকে বেরিয়ে গেটের কাছে আসতেই প্ল্যাকার্ড হাতে ড্রাইভার দাঁড়িয়ে আছে। ফেলুদা সেটা দেখতে পেয়ে এগিয়ে গেল সেই দিকেই। ড্রাইভারের পাশেই
লাল চেক শার্ট পরা ভদ্রলোক নিজের পরিচয় দেন অনির্বাণ দাশগুপ্ত, মাউন্ট টি বাগানের ম্যানেজার। ফেলুদাও নিজের পরিচয় দিল এবং আমাদেরও পরিচয় করিয়ে দিল। পরিচয় পর্ব শেষ হতেই আমরা গাড়িতে গিয়ে বসলাম। গাড়ি ছুটে চলল চা বাগানের বুক চিরে। পাহাড়ি পরিবেশে গাড়িতে চেপে যেতে আশপাশটা বেশ ভালোই মনোরম লাগছিল। একটা ছোট ঝর্ণাও চোখে পড়ল। প্রায় 1 ঘন্টার পর আমরা এক চা বাগানের ভেতর একটা সুন্দর বাংলোর সামনে এসে আমাদের গাড়িটা দাঁড়ালো। তার পর মুহূর্তেই সাদা শাড়ি পরা এক ভদ্রমহিলা সামনের বারান্দায় এসে দাঁড়ালো। বয়স 50-এর আশেপাশে, কিন্তু এই বয়সেও ওনাকে দেখলে বোঝা যায় এক সময় অসামান্য রূপসী ছিলেন তিনি। হাসি মুখে আমাদের অভ্যর্থনা জানালেন মিসেস কমলা দেবী, এই চা বাগানের মালকিন। ওনার ফোন পেয়েই আমাদের এই সময় ডুয়ার্সের আগমন। তবে এখানে ফেলুদা গোয়েন্দা পরিচয় নিয়ে নয়, ট্যুরিস্ট পরিচয় নিয়েই আমাদের এখানে আগমন। কমলা দেবী সেই রকমই বলে দিয়েছিলেন ফেলুদাকে। এখানেও সেই রকমই জানে আমরা কমলা দেবীর বিশেষ পরিচিত। তারপর এক চাকর এসে আমাদের জিনিসপত্র নিয়ে বলল, আইসেন বাবুরা, আপনাদের লগে ঘর দিখাইয়া দু। লালমোহনবাবু বলে উঠলেন, আরে আপনি বাঙালি নাকি? চাকরটা বলল, তবে এপার বাংলার নয়, ওপার বাংলার বটে। বাহ, বেশ বেশ, তবে আপনার কাছে বাঙাল ভাষা শেখা যাবে। কি বলেন মশাই ফেলুবাবু? ফেলুদা শুধু বলল, আপনি চাইলে শিখে নিতে পারেন। একটা বড় ড্রয়িং রুম আর বেডরুম নিয়ে বাংলোর উত্তর দিকে আমাদের থাকার ব্যবস্থা হলো। দূরে মেঘের আড়ালে আবছা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ফেলুদাকে দেখলাম একটা চারমিনার ধরিয়ে জানলার ধারে দাঁড়িয়ে চারমিনারের টান দিতে দিতে বাইরে কি যেন একটা লক্ষ্য করছে। তারপর আমরা একে একে ফ্রেশ হয়ে নিতেই এক পরিচারিকা এসে খবর দিয়ে গেল বাইরের লনে ম্যাডাম জল খাবার নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা এসে বসতেই দুজন পরিচারিকা গরম গরম আলুর পরোটা আর ডিমের অমলেট ও সস আর তার সাথে মিষ্টি সাজিয়ে দিল। তার সাথে বাগানের সুরভিত চা। তবে কমলা দেবী এর মধ্যে কিছুই খেলেন না, শুধু চা খেলেন। খেতে খেতে টুকটাক কথাবার্তা শুরু হলো। ফেলুদা কমলা দেবীকে জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনি কতদিন এই চা বাগানে চালাচ্ছেন? কমলা দেবী বললেন, স্বামী মারা যাবার পর গত 15 বছর ধরে আমি এই চা বাগান চালাচ্ছি। আপনারা যে চাটা খাচ্ছেন সেটা আমার চা বাগানেরই চা। লালমোহনবাবু বললেন, ও আচ্ছা, বেশ বেশ, ভালোই খেতে চটা। কমলা দেবী বলে চললেন, ধুঁকতে থাকা চা শিল্পের মধ্যে আমার এই চা বাগানটা বেশ ভালোই চলছে। তবে আমার একমাত্র ছেলে ভূবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে কী সব রিসার্চ নিয়ে মেতে আছে। তার এসব ব্যবসায় কোনো মন নেই। এখানেই আছে গত 1 বছর ধরে। তার নিজের রিসার্চ নিয়ে ব্যস্ত। আমি শীতকালটা বেশিরভাগ সময় কলকাতাতেই থাকি, বাকি সময়টা এখানে বাগানে। ছেলেও মাঝে মাঝে কলকাতায় যায়, তবে কাজে। আসুন আমার সাথে আমাদের অফিসে আসুন। বাংলোরই একধারে একটা ছোট্ট অফিস করে নিয়েছেন উনি। অফিসের দরজা বন্ধ করে আমাদের বসতে বললেন। তারপর
নিজের চেয়ারে বসে বলতে শুরু করলেন। যে বিশেষ কারণের জন্য আপনাদের এখানে ডেকে পাঠানো, আমাদের 3 পুরুষ ধরেই চায়ের ব্যবসা। এটা আমার বাপের বাড়ির ব্যবসা। আমার দাদুর বাবা ছিলেন মহীশূরের মহারাজের চিকিৎসক। সারা জীবন ওখানেই কাটিয়েছেন। প্রচুর ধনসম্পত্তি করেছিলেন উনি। দাদুর ভাগ্যের ফেরে সেই সময় এই উত্তরবঙ্গে এসে 2টো চা বাগান কিনেছিলেন। রমরমিয়ে চায়ের ব্যবসা চলছিল। প্রথমবার ধুমধাম করে গণেশ পুজোর আয়োজন করলেন। সারা জীবন মহারাজের সেবা করায় উনি খুশি হয়ে মহারাজ নিজের খাস শিল্পীকে দিয়ে হাতির দাঁতের কারুকার্য করা 1.5 ফুটের একটি গণেশ মূর্তি গড়ে দিয়েছিলেন। সোনা, হিরে আর চুনি পান্নায় সেই মূর্তিকে সাজিয়ে দিয়েছিলেন তিনি। মাথায় রত্নখচিত ছাতা, অপূর্ব সুন্দর সেই মূর্তি। ওই হাতির দাঁতের রত্নখচিত মূর্তিতেই প্রথম পূজা শুরু হয়। ওই মূর্তিকে আমাদের ব্যবসার সৌভাগ্য মানা হয়। একটা বিশেষ সিন্ধুকে সেই মূর্তি রাখা থাকতো। পুজোর আগের দিন বের করা হতো, পুজোর পরের দিন ঘট বিসর্জন হলে আবার তুলে রাখা হতো। আশেপাশে সবাই আসতো পুজোর দিন ওই মূর্তি দেখার জন্য। গত সপ্তাহে সোমবার সকালে স্নান সেরে আমি ঘরে ঢুকেই দেখি সিন্ধুকের চাবিটা মেঝেতে পড়ে রয়েছে, আর সিন্ধুকের ওপর দেওয়ালে একটা অয়েল পেন্টিং ঝুলানো থাকতো, যেটা সিন্ধুকের দেওয়ালকে ঢেকে রাখতো। সেটা একদিকে হেলে রয়েছে। সঙ্গে সঙ্গে আমার মনে একটা কেমন সন্দেহ জাগলো। তারপরেই চাবিটা নিয়ে সঙ্গে সঙ্গে সিন্ধুক খুলে দেখি সব ফাঁকা। আমাদের এতদিনকার পারিবারিক মূর্তি সেখানে নেই। কমলা দেবী একটু থামতেই ফেলুদা জিজ্ঞাসা করে উঠল, ওই চাবি কোথায় থাকতো? কে কে জানতো এই চাবির কথা? কমলা দেবী বললেন, চাবি থাকতো আমার খাটের পাশে ড্রয়ারে। তবে চাবি ছাড়াও নাম্বার লক করা ছিল। সেই নাম্বারের কোড আমি আর আমার ছেলে ছাড়া আর কেউ জানতো না। এই সিন্ধুকটা আধুনিকভাবে তৈরি করানো হয়েছিল। কেউ 2 বার ভুল নাম্বার টিপলে সেটি অটোমেটিক লক হয়ে যাবে। ভাঙতে হলে কোম্পানির লোককে ডাকতে হবে। তা আপনি পুলিশে খবর দিয়েছিলেন? না না, একটা বিশেষ কারণে আমি থানা পুলিশ করতে চাই না। সব বিশ্বস্ত পুরনো লোকেদের নিয়ে টানাটানি হবে। আমি শুধু মূর্তিটা ফেরত চাই। এতক্ষণ লালমোহনবাবু চুপ করে শুনছিলেন। হঠাৎ বলে উঠলেন, কিন্তু পুলিশের প্রয়োজন তো পড়তেই পারে, অপরাধ বলে কথা। কমলা দেবী বললেন, আগে আপনারা খুঁজে দেখুন। ফেলুদা বলল, এই ব্যবসা আপনার বাবার? এর আর অন্য কেউ উত্তরাধিকারী নেই? কমলা দেবী বললেন, দাদুর একমাত্র পুত্র, বাবা ও ওনার একমাত্র কন্যা আমি। তাই সেই সূত্রে বাবার হঠাৎ এক দুর্ঘটনায় মারা যাওয়ায় ব্যবসার হাল আমাকেই ধরতে হয়। তখন থেকে আজ অবধি আমি দেখাশোনা করছি। আমার ছেলে বয়স যখন 11 বছর, তখন ওর বাবা মানে আমার স্বামী আমাদের ছেলে চলে যান। ফেলুদা বলল, এই মূর্তি হারানোর খবরটা আর কে কে জানে? আমি আর আমার বিশ্বস্ত কাজের লোক রামধন কাকা ও তার স্ত্রী। এই রামধন কাকা বিহারি। আমার মা যখন মারা যায় আমি তখন 3 বছরের। এই রামধন কাকা ও ওনার স্ত্রী মুনি কাকি আমায় মানুষ করেন। ওরা বাবার আমলের লোক। ওনাদের একটা মেয়ে আছে, তার নাম মিলি। এখন শিলিগুড়িতে আমাদের অফিসেই কাজ করে, মাঝে মধ্যে আসে বাগানে। চুরির ব্যাপারটা রামধন কাকা ও
তার স্ত্রী কাকি ছাড়া আর কাউকেই জানায়নি। 1 মাস বাদে পুজো। আমার বিশ্বাস আপনারা তার মধ্যেই আমাকে নিশ্চয়ই ওটা খুঁজে দেবেন। ফেলুদা জিজ্ঞাসা করলো, আপনার ছেলে? জিকো পড়াশোনায় খুব ভালো, ভূবিজ্ঞানী, বিদেশে কাজ করত। 2 বছর আগে দেশে ফিরে কি এক রিসার্চ নিয়ে কাজ শুরু করেছে। 1 বছর ধরে এখানেই আছে। এখানেই নাকি মাটির নিচে অনেক খনিজ পদার্থ আছে, এইসব নিয়ে মেতে আছে। বিদেশি কোম্পানির টাকায় ওর রিসার্চ চলে। 2টো ছেলে আছে ওকে সাহায্য করে। গত 2 সপ্তাহ ধরে একটা মেয়েকেও রেখেছে। ও পাশের আউট হাউসে থাকে ওর লোকজনকে নিয়ে। ওটাই আগে গেস্ট হাউস ছিল। ওর সাথে আমার দেখা হয় রাতে ডিনার টেবিলে। ওকে বলিনি কিছু। ও বাড়ি বা বাড়ির ব্যবসার ব্যাপারে কিছুতেই থাকে না। ফেলুদা বলল, আপনার কি মনে হয় কে করতে পারে এই চুরি? দেখুন, কোড না জানলে সিন্দুক কেউই খুলতে পারতো না। কোড জানতাম আমি আর আমার ছেলে। আমার ঘরে রামধন কাকা ও ওনার স্ত্রী কাকি ছাড়া আর কেউই ঢোকে না। জিকো শেষ কবে এসেছিল তাও আমার মনে নেই। তাই আমি আর কি বলবো বলুন। চলুন আপনাদের ঘরটা আর সিন্দুকটা দেখাই। ওনার সাথে আমরা 3 জনই এগিয়ে গেলাম বড় হলঘর পেরিয়ে শোবার ঘরে। বড় ঘরের মাঝখানে একটা বড় খাট, একধারে রাইটিং টেবিল, দেওয়াল আলমারি, একদিকে বিশাল ব্রিটিশ আমলের বেলজিয়াম গ্লাসের ড্রেসিং টেবিল, তার পাশের দেওয়ালে একটি হাতির পালের বাঁধানো অয়েল পেন্টিং। এসব দেখে লালমোহনবাবু বলে উঠলেন, এই যে একদম রাজকীয় ব্যাপার মশাই। অয়েল পেন্টিংটা ঠেলে সরাতেই দেওয়ালের গায়ে সিন্দুকটা রয়েছে। ড্রয়ার থেকে চাবি এনে 8 ডিজিটের কোড দিয়ে কমলাদেবী সিন্দুক খুলতেই সিন্দুক ফাঁকা দেখা গেল। ফেলুদা কি একটা টুকরো তুলে আনলো ভেতর থেকে। ভালো করে তালা আর লক লক্ষ্য করে ফেলুদা বলল, দেখে তো যা মনে হচ্ছে কোড জেনেই খোলা হয়েছে। লালমোহনবাবু ফিসফিস করে আমাকে বলল, হ্যাঁ গো তপেশ, এটা কিরকম ভাবে চুরি? আমি বললাম, একটু সবুর করুন না, দাদাই সব খুলে বলবে, এখন চুপচাপ শুধু দেখে যান। ফেলুদা বলল, আচ্ছা, মূর্তিটা কিভাবে থাকতো? কোনো বাক্সে? কমলাদেবী বললেন, একটা হলুদ ভেলভেট কাপড়ে মোড়া থাকতো। ফোন থেকে কয়েকটা ছবি বের করে দেখালেন কমলাদেবী। গতবারে পুজোর ছবি, হাতির পিঠে বিশ্বকর্মা, মাথায় ছাতা সহ সিংহাসনটা সোনা হিরে চুনি পান্না দিয়ে খচিত, হাতির দাঁতের মূর্তির মাথায় রত্নখচিত মুকুট, গলায় সোনার রত্নখচিত বর্ম। ফেলুদা ছবিটা নিজের ফোনে সেভ করে নিল। ফেলুদা বলল, তদন্ত করতে গেলে সবার সাথে কথা বলতে হবে, আপনার ছেলেকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। কমলাদেবী বললেন, সে হবে জানি, কিন্তু রিও নেয়নি। সে মাঝে মধ্যে অল্প স্বল্প টাকা চেয়ে নেয় ঠিকই, তবে এ কাজও করবে না। ফেলুদা বলল, আচ্ছা, মূর্তিটা ইন্স্যুরেন্স করা ছিল? মূল্য কেমন হবে? যদিও এসব জিনিসের অ্যান্টিক ভ্যালু মূল্য হয় অনেক বেশি। কমলাদেবী বললেন, আমার স্বামী বেঁচে থাকতে ভ্যালুয়েশন হয়েছিল প্রায় 3 লক্ষ টাকা। আজকের দিনে তা কত হবে ঠিক জানি না, ইন্স্যুরেন্সও করা হয়নি। তবে কয়েক মাস আগে একটা অদ্ভুত ফোন এসেছিল 2 বার। প্রথমবার কেউ মূর্তিটা কিনতে চায় বলে ফোন করেছিল, প্রায় 10 লাখ টাকা অবধি দাম দেবে বলেছিল।
আমি বলেছিলাম কোটি টাকাতেও দেব না ওটা। এর 2 সপ্তাহ পরে আর একটা ফোন আসে, মূর্তিটা নাকি খারাপ, ওটা ঘরে রাখলে বিপদ, এসব বলছিল কেউ। আমি পাত্তা দিইনি আর। ফেলুদা বলল, আচ্ছা, সেই নম্বরগুলো পাওয়া যাবে কি? না, সেভ করিনি কখনো। কত আননোন কল আসে, নম্বর চিনতেও পারবো না দেখলে। আসলে এমন হতে পারে ভাবিনি তো কখনো। তবুও নম্বরটা পেলে সুবিধা হতো। একটু কয়েক মাস আগের কল লিস্ট চেক করে যদি বলতে পারেন ভালো হয় তাতে। আচ্ছা, আমাদের কথা কে বললো আপনাকে? আমার এক বান্ধবী আছে কলকাতায়, তার কাছে গত বছর আপনাদের গল্প শুনেছিলাম, তাকে ফোন করেই নম্বরটা পেয়েছিলাম। তবে মূর্তির কথা বলিনি, বাগানের কোনো ব্যাপার বলেছিলাম। ফেলুদা খুঁটিয়ে খুঁটিয়ে ঘরটা দেখছিল, তারপর আমাকে ডেকে আস্তে আস্তে বলল, দক্ষিণ পূর্ব কোণের ঘর, ওধারে বাগান চোখে পড়ছে, অ্যাটাচ বড় বাথরুম। বাথরুম থেকে বার হলেই আয়নায় সিন্ধুকের দেওয়াল দেখা যাবে। বুঝতে পারছিস তোপসে, চোরেরাও কম বুদ্ধি ধরে না রে, কম বুদ্ধি ধরে না। চোর যদি সত্যি ওই সময় চুরি করে থাকে তবে অনেক ঝুঁকি নিয়েছে, সেটা মানতেই হবে। কমলা দেবী কতক্ষণ বাথরুমে থাকবেন চোর তা জানতো, বুঝতে পারছিস? প্রথমেই ছকুয়া কাকাকে ডাকা হলো। বয়স 70 থেকে 80, বেশিও হতে পারে, কিন্তু আদিবাসীদের চেহারায় বয়স বোঝা যায় না ঠিক। পেটে কাটো চেহারা, চুলদাড়িতে সাদা ছাপ ধরেছে। কমলা দেবী বললেন, কাকা, এরা একটু তোমার সাথে কথা বলবেন। বৃদ্ধ ফেলুদার দিকে তাকাতেই ফেলুদা বলল, আপনি তো সব শুনেছেন, কি মনে হয় কে করতে পারে এই চুরি? আমি তো নিজেই বুঝতে পারছি না, বিটিয়ার বাবুয়া ছাড়া নম্বর তো কেউ জানতো না। এটাই ভাবছি এই কয়েকদিন ধরে, বিটিয়া আর বাবুয়া তো নিজের জিনিস চুরি করবে না কখনো। ওনার বাংলায় একটা টান রয়েছে এদেশীয়। কাউকে এদিকে ঢুকতে বা বার হতে দেখেছেন কখনো, যাদের এদিকে আসার কথা নয় এমন কেউ? না, এদিকে 2 জন কাজের লোক, আমি আর আমার বউ ছাড়া তো কেউই আসে না। সারাদিন বন্ধই থাকে এদিকটা। বিটিয়া ফিরলে খুলে দিই আমরা। বাবুয়া তো এদিকে আসেই না প্রায়, আউট হাউসেই তো থাকে। ম্যানেজার সব আসলে অফিসেই বসে। সেদিন সকালেও এসেছিল ম্যানেজার, বিটিয়ার দেরি দেখে চলে গেল। পরে দুপুরে এসেছিল আবার। ফেলুদা কমলা দেবীর দিকে তাকাতেই উনি বললেন, আসলে আমি ভোর 5টায় উঠি, একটু লনে হাঁটাহাঁটি করি, তারপর 6টায় স্নানে যাই, 7টার মধ্যে অফিস ঘরে ঢুকে যাই। বন্ধনবাবু 7টায় বাগান ঘুরে একবার আসেন। সেদিন ভোরে খুব বৃষ্টি হচ্ছিল বলে আবার ঘুমিয়ে পড়েছিলাম বোধহয়। উঠে দেখি 7টা বেজে গেছে। সোজা স্নান করে বার হতে হতে 7:30। তখন আবার ঘরে ঢুকে দেখি এই অবস্থা। ফেলুদা ভুরু কুঁচকে বলল, সকালে যখন উঠলেন সিন্ধুক বন্ধ ছিল, আপনি শিওর? রাতেও তো চুরি হতে পারে। তা অবশ্য মনে নেই, তবে যদি তখন দেওয়ালের ফটোটা বেঁকে থাকতো চোখে পড়তো নিশ্চয়ই। কমলা দেবীকে কথা বলতে বলতে বেশ চিন্তিত দেখায়। আমি বললাম,
তার মানে চুরিটা রাতেও হতে পারে। এতক্ষণ আমি সব কথাবার্তা মোবাইলে সব রেকর্ড করছিলাম। কমলা দেবী বললেন, রাতে আমি সেদিন গভীর ঘুমেছিলাম। বহু দিন পর ভালো ঘুম হয়েছিল। এত ভালো ঘুম কিন্তু আজকাল আর হয় না। সেদিন বৃষ্টির রাতে 1 কাপ কফি খেয়ে শুয়েছিলাম, মনে আছে? ফেলুদা বলল, কফি কি রোজ খান রাতে? বৃষ্টি হলে বা শীতকালে খাই। এখন কি আপনার ছেলে রিও বাবুর সাথে একটু কথা বলা যাবে? কমলা দেবী বললেন, দুপুরে খেতে আসবেও। বলেছি ব্যবসার কাজে কয়েকজন গেস্ট আসবে, তখন কথা বলবেন না হয়। আপাতত বাকি কাজের লোকদের ডেকে দিচ্ছি। কমলা দেবীর ইশারায় ছকুয়া কাকা বেরিয়ে গেল বাকিদের ডাকতে। সবাই বড় হল ঘরে এসে বসল। দুজন পরিচারিকাকে প্রশ্ন করেও কিছু জানা গেল না। এবার আমরা ওখান থেকে উঠে একটু বাইরের দিকে এলাম। ফেলুদা একটা সিগারেট ধরিয়ে খুব চিন্তিতভাবে ভাবছে দেখলাম। লালমোহনবাবু ফেলুদাকে বলল, কি মশাই, কি বুঝছেন? চুরি তাহলে আসলে কে করেছে? ফেলুদা সিগারেটে একটা লম্বা টান দিয়ে বলল, শস্যের মধ্যেই ভূত লুকিয়ে মশাই, একটু ঝাঁকিয়ে দেখতে হবে। কি যে হেঁয়ালি করে কথা বলেন আপনি, কিছুই বুঝতে পারি না মশাই। সব যেন মাথার উপর দিয়ে চলে যায়। বাগানে ঘুরতে ঘুরতে আউট হাউসের কাছে চলে এসেছিলাম আমরা। একটা প্রজাপতির ছবি তুলছিলাম মন দিয়ে। হঠাৎ একটা চাপা গলা কানে এলো। কেউ বলছে কলকাতা থেকে দুজন এসেছে। না, আপাতত সব ঠিক আছে, আর কয়েকদিন লাগবে মনে হয়। আমি আউট হাউসের দিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। চারপাশটা ঘুরে দেখে চলে এলাম। দুপুরেও রিও খেতে এলো না। ও নাকি গরু বাথানের উপর কোথায় কাজে গেছে। কমলা দেবী বেশ বিরক্ত মনে হচ্ছিল দেখে। ফেলুদা বলল, এবার ওনাকে জানিয়ে দিন কি হয়েছে, আমার কাজ করতে সুবিধে হবে তাতে। দুপুরে খাবার খেয়ে আমরা বন্দনবাবুর সাথে ওনাদের ফ্যাক্টরি ঘুরে দেখতে গেলাম। 10 বছর আগে কমলাদেবী কিছু মেশিন বদলেছিলেন, তাই প্রোডাকশন ভালোই। অন্য বাগানগুলো যখন মুখ থুবড়ে পড়ছে, ওনাদের বাগানে ভালো আয় হচ্ছে। তখন ওদের বাগানের পাতার কোয়ালিটিও ভালো, লেবারদের সাথে সম্পর্কও ভালো। কমলাদেবী নিজে সব দিকে খেয়াল রাখেন। বন্দনবাবুর মুখেই এইসব কথা শুনতে শুনতে আমরা ফ্যাক্টরিটা ঘুরে দেখছিলাম। বন্দনবাবুকে ফেরার পথে রিওর কথা জিজ্ঞাসা করেছিল ফেলুদা। উনি বললেন, ইদানিং ওর বাইরে থেকে রিসার্চের টাকা ঠিকমতো আসছে না নাকি, তাই ব্যবসার থেকে টাকা চাইছে বারবার। 2-3 বার ম্যাডাম দিয়েছেন টাকা, তবে বারবার বলেছেন এসব কথা ম্যাডামকে যেন না বলতে। এরপর আমরা রুমে ফিরে এলাম। ফেলুদা সিগারেট খেতে খেতে বলল, বুঝলি তোপসে, কেসটা একটু অন্যরকম। মূর্তি আদৌ চুরি গেছে না পুরোটাই সাজানো? যদি সাজানোই হবে, তাহলে আমাকে খরচ করে ডেকে আনলো কেন? আসল উদ্দেশ্যটাই বা কি? যেখানে সিন্ধুকের চাবির মালিক দুজন, এক কমলা দেবী নিজে ও 2 ওনার ছেলে, তার মানে ওরা দুজনে নিজেরাই। সিন্ধুক কোড লক ছাড়া খোলে না, আর এই লক নাম্বার একমাত্র এরা দুজন ছাড়ার কেউই জানে না। তাহলে চুরি হলো কিভাবে, আর করলই বা কে? যেখানে কমলা দেবী নিজেই বলছেন
ওনার ছেলে এদিকে আসেই না। আর কমলা দেবী সেদিন কেন দেরি করে ঘুম থেকে উঠলেন? আগের দিন কফিতে কেউ কি কিছু মেশানো হয়েছিল, যার ফলে ঘুমটা বেশিক্ষণ ধরে গাঢ় থাকে? আর কফি তো ছকুয়া কাকা বা ওনার স্ত্রী ছাড়া তো অন্য কেউ তো আর দেবে না। আর তারা যদি দিয়ে থাকে তাহলে তাদের মোটিভটা আসলে কি? তারা নিজেরা করেছে না অন্য কারুর কথায় করেছে? সেটা কোন ব্যক্তি? ওদিকে ম্যানেজার বাবু সেদিন দুবার ধরে এদিকে আসেন, যা সাধারণত উনি আসেন না। তিনি কি সত্যি ম্যাডামের সাথে দেখা করতে এসেছিলেন, না তার নিজের অন্য কোনো উদ্দেশ্য ছিল? এদিকে ম্যাডামের ছেলে রিওরও টাকা পয়সার খুবই দরকার, যা সে পাচ্ছে না ঠিক মতো। আদৌ কি সে রিসার্চ করছে, না অন্য কোনো উদ্দেশ্যে এখানে আসা? না না, এই সবের পিছনে অন্য কোনো তৃতীয় ব্যক্তি আছে, যে আমাদের সবকিছু লক্ষ্য করছে অথচ আমাদের লক্ষ্যে আসছে না। সেটি কে? সবকিছুটাই ধোঁয়াশা রে, বুঝলি তোপসে? সবকিছুটাই ধোঁয়াশা। কমলা দেবীর ছেলে রিও বাবুর সাথে দেখা না করলে নয়, আর ওর সাথে একটু কথা বললেই আমার মনে হয় এই ধোঁয়াশার পথ বেরোবে। ওর সাথে কথা বলাটা খুবই প্রয়োজন। লালমোহনবাবু বলে উঠলেন, এই যে রহস্যের মধ্যে রহস্য লুকিয়ে মশাই, এই যে শেয়ানে শেয়ানে কুলাকুলি মনে হচ্ছে। ঠিকই বলেছেন লালমোহন বাবু, কেসটা যতটা সাধারণ ভেবেছিলাম ততটা সাধারণ নয়। এখানে কে কতটা সত্যি বলছে আর কতটা মিথ্যে বলছে সেটাই আগে আইডেন্টি করতে হবে। কে মুখোশের আড়ালে আর কে মুখোশ পরে। সন্ধ্যায় দেখা হলো রিওর সাথে। সব শুনে ও ভীষণ অবাক, একটু রাগও হয়েছিল। বাইরে থেকে মা গোয়েন্দা আনলো, অথচ চুরির খবর ও জানলো না। তবে বেশি এসব আলোচনায় না গিয়ে ও ফেলুদাকে বলল যা যা জানতে চায় ওর থেকে জেনে নিতে। ফেলুদা জিজ্ঞাসা করলো, আপনি কি নিয়ে রিসার্চ করছেন? এই অঞ্চলে কিছু খনিজ পদার্থের উপর, তবে এর বেশি বলা যাবে না, কোম্পানির বারণ আছে। আপনার কোম্পানির নাম জানতে পারি কি? পিন ওয়েলথ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা একটা আমেরিকান কোম্পানি। সরকারের পারমিশন নিয়েই আমরা কাজ করছি। আপনার প্রয়োজনীয় টাকা ঠিকমতো আসছে? ওরা আপনার কাজে খুশি তো? ফেলুদার এই প্রশ্নে একটু হকচকিয়ে উঠল রিও। হ্যাঁ, টাকা আসছে, তবে কখনো দেরি হয়, কখনো ঠিক সময়ে ঢোকে, তবে এসে যায়। এই বিশ্বকর্মার মূর্তিটার দাম জানতেন? এবার চমকে ওঠে রিও, বলে, হ্যাঁ, না, আমি ওটা শেষ কবে দেখেছি মনে নেই। বেশ কয়েক বছর আমি দেশের বাইরে ছিলাম। গত বিশ্বকর্মা পুজোতেও বাইরেই ছিলাম। আপনার মায়ের কাছে ওটা কিনতে চেয়ে ফোন এসেছিল জানতেন কি? ফেলুদার প্রশ্নে রিও একটু চুপসে যায়। শুনেছিলাম বোধ হয়, মনে নেই। আসলে রিসার্চটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে, আমি অন্য কিছু ভাবছি না আপাতত। ধীরে উত্তর দেয় রিও। আপনি আর আপনার মা ছাড়া কেউই জানতো না ওই সিন্ধুকের লক নাম্বার। ওরা লক নাম্বার দিয়েই খোলা হয়েছিল। এ বিষয়ে কি মনে হয় আপনার? ফেলুদা
আস্তে করে মোক্ষম প্রশ্নটা ছুঁড়ে দেয়। আমি আমি জানি না। রিওর কথার মধ্যে কমলা দেবী বলেন, নম্বরটা 6 মাস আগেই বদলেছিলাম। নতুন নম্বর আমি আর রিও ছাড়া কেউ জানতো না। রিও, তোমার মেসেজ করেছিলাম নাম্বারটা মনে নেই? ফেলুদা একটু নড়ে চড়ে বসে, বলে, আচ্ছা, হঠাৎ নম্বর বদল হলো কেন? কমলা দেবী বললেন, প্রতি 3 বছরে সিন্ধুকের কোম্পানির লোক সার্ভিসিংয়ে আসে, লক কাজ করছে কিনা বা অন্য অসুবিধা দেখতে। ওরা চলে গেলেই নম্বর বদলে ফেলি। এটা বরাবর করে আসছি। রিও বাইরে ছিল, ওকে মেসেজ করেছিলাম কোডটা, আর ফোনে বলেছিলাম যে ওটা সিন্ধুকের লক নাম্বার। রিও বলল, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমি তো কখনো সিন্দুকটা খুলিনি, তাই ওটা মনে ছিল না, এই আর কি। এই মুহূর্তে সিন্ধুকের নম্বর আপনার মনে আছে? ফেলুদা রিওকে জিজ্ঞাসা করে। হ্যাঁ, ওটা সোজা। প্রথম 4টে ডিজিট আমার ইয়ার অফ বার্থ, পরের 4টে ডিজিট বাবার ইয়ার অফ ডেথ। মা এভাবেই নম্বর সেট করতো প্রতিবার, আর মেসেজের নম্বর নয় এই কথাটাই লিখতো। এর আগের নম্বর ছিল দাদুর ইয়ার অফ ডেথ আর মায়ের ইয়ার অফ বার্থ। তার আগে ছিল মায়ের ইয়ার অফ ম্যারেজ আর বাবার ডেথ অফ বার্থ। এভাবেই চলতো লক নাম্বার। আমিও এভাবেই সব পাসওয়ার্ড দিই সব জায়গায়। লালমোহনবাবু আর আমার মধ্যে দৃষ্টি বিনিময় হয়। ফেলুদা বলল, তোমার এই মেসেজ কারো চোখে পড়েছিল মনে হয়? না না, চান্স কম। তবে এখন রিসার্চের ব্যাপারে অনেকেই ফোন ধরে। পুরানো কি মেসেজ কি কেউ ঘাঁটবে মনে হয় না। মেসেজটা ফোনে আছে কিনা তাও ঠিক আমি জানি না। এরপর আর সেরকম কিছু কথা হলো না। রাতের ডিনার সেরে রুমে ফিরে এলাম। অঙ্কটা কেমন জট পাকিয়ে গেল। এতক্ষণ জানতাম ওনারা দুজন জানে লক নাম্বার, এখন দেখছি পাওয়া গেল ফোনে। মেসেজের কল্যাণে অনেকেই তো জানতে পারে। কমলা দেবীর ফোনটাও তো কারোর হাতে পড়তে পারে। আর বন্দনবাবু তো সব সময় আসছেন। এখানে সবাই জানতো সিন্ধুক কোম্পানির লোক এসেছে, নম্বর তার মানে বদল হবে। ম্যাডাম নম্বর ছেলেকে জানাবে, এটাও তো সবাই জানে। যদি কেউ সে সময় মোবাইলটা ঘাঁটে, সে তো এটা জেনে যাবে। এবার ছেলের ইয়ার অফ বার্থ আর ওনার স্বামীর মৃত্যুদিন জানা কি কোনো কঠিন কাজ? ওনার ঘরে ঢুকে সিন্ধুক কোথায় আছে জেনে, চাবি কোথায় জেনে, তবে চুরি তো করতে পারবে চোর। এই সুযোগ ম্যানেজার আর কাজের লোকদের ছাড়া কারোরও তো ছিল না। কিন্তু ঠিক বলেছিস তোপসে। তবে এবার তোমায় একটা অন্য খবর দেব। আউট হাউসের বাইরে থেকে যা শুনেছিলাম বললাম ফেলুদাকে। পরদিন সকালে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখে আমাদের ঘুম ভাঙল। বহু দূরে হলেও নীল আকাশ আর সবুজ পাহাড়ের মাঝে শ্বেত শুভ্র শিখর দেখতে ভালো লাগছিল বেশ। ফেলুদা সকালে চা খেয়েই আউট হাউসে গেল। প্রথম ঘরটায় গোটা 3 কম্পিউটার, দেওয়ালে নানান রকম চার্ট। একটা ছেলে আর রিও বসে চা খাচ্ছিল। রিও বলল, আসুন আসুন, বলুন কি করতে পারি আমি? আপনার ছেলেদের সাথে একটু কথা বলবো, বলল ফেলুদা। এ হচ্ছে শ্যাম, আজ 1 বছরের ওপর আমার সাথে আছে। ওর বাড়ি শিলিগুড়ি। ও ছাড়া জয় আর রশ্মি আছে। দাঁড়ান ডেকে দিচ্ছি। রশ্মি সবে এসেছে, ও শিলিগুড়ির মেয়ে, জয় মালবাজারের। আসলে শ্যাম চলে যাবে কলকাতা,
তাই রশ্মিকে রেখেছি। ফেলুদা তিনজনকে টুকটাক প্রশ্ন করল, তবে রিসার্চ সংক্রান্ত প্রশ্ন হলেই ওরা রিওর দিকে তাকাচ্ছিল। রিও মাথা নাড়লে উত্তর দিচ্ছিল। দু একটা প্রশ্নের উত্তর রিও নিজেই দিল। রশ্মি মেয়েটা চুপচাপ। রিওর পেপারে অ্যাড দিয়েছিল, তা দেখে জয়েন করেছে। শ্যাম আর জয়ও পেপার দেখেই এসেছিল। এরপর ফেলুদা ছকুয়া কাকিকে ডেকে নেয়। বৃদ্ধা এখনো শক্তপোক্ত, গুছিয়ে কথাও বলতে পারে। নাতনি শিলিগুড়িতে কাজ করে, মাঝে মাঝে আসে। গত সপ্তাহে নাতনি এসেছিল বলল। ছকুয়া কাকির সাথে কথা বলে অনেক পুরনো কথা জানতে পারল ফেলুদা। সেই রাতে কফিটা উনিই করেছিলেন, এটাও জানা গেল। সকালে বন্দনবাবু এসেছিলেন। ফেলুদা গিয়ে আলাপ জমালো। উনি গত 15 বছর এই বাগানেই আছেন। কথায় কথায় জেনে নিল সেই শনিবার কেউ ওনার গাড়িতে বাংলো থেকে কোথাও গিয়েছিল কিনা। আসলে মূর্তি নিয়ে যেতে হলে গাড়ি চাই। বাংলো থেকে বড় রাস্তা প্রায় 8 কিলোমিটার। আর রাতে যেমন চিতা ও বন্যপ্রাণীর উপদ্রব আছে, তেমনি দিনে হেঁটে গেলে কেউ দেখতে পাবে। গাড়িতে কে কোথায় গেছে এ খবর ফেলুদা জোগাড় করেছিল অবশ্য। চাঞ্চল্যকর কয়েকটা তথ্য হাতে এসেছিল। কমলাদেবীর ফোন ঘেঁটে আমি 3টে নম্বর বার করেছিলাম, যার মধ্যে একটা সেই ক্রেতার হবে মনে হচ্ছিল। ফেলুদা 3টে নম্বরেই ফোন করলো। একটা নট রিচেবল, একটা ব্যস্ত, আর আরেকটা সুইচ অফ। একটু পরেই ফেলুদা ম্যাডামকে বলে একটা গাড়ি নিয়ে একটু শিলিগুড়ির দিকে বেরিয়ে গেল। আমাকে বলে গেছিল সব দিকে খেয়াল রাখতে, বিশেষ করে কমলা দেবীর স্বামীর সম্পর্কে খোঁজ নিতে। আমি বৃদ্ধ দারোয়ানকে দিয়ে শুরু করেছিলাম। একে একে পরিচারিকা, মালি সবার সাথেই কথা হলো। তবে মূর্তি চুরি হয়েছে কাউকেই বলা হয়নি। লালমোহনবাবু একটা উপন্যাস লিখছে, এটাই জানানো হয়েছিল। সেদিন ছকুয়া কাকার নাতনি রেশমাকে ফেলুদার কথার মতো শিলিগুড়ি থেকে ডেকে আনা হয়েছিল। ও আশায় আমি ওর সাথেও কথা বলে নিতে পারলাম। চুরির দিন সকালে রেশমা শিলিগুড়ি ফিরেছিল। বন্দনবাবু ওকে বড় রাস্তায় ছেড়ে এসেছিলেন, তবে ওর সাথে একটা ছোট্ট ব্যাগ ছিল। আমাকে ফেলুদা ফোনে বলেছিল সবার ফটো জোগাড় করে হোয়াটসঅ্যাপে পাঠাতে। রিওর সহকারীদের ব্যাপারে খবর নিয়েছিল ফেলুদা। আসলে সবাই ওর সন্দেহের তালিকায়। সবার মোবাইল নম্বর নিয়েছিল ও। রিওর কোম্পানির খবর জানতে বেশ কয়েক জায়গায় মেলও করেছিল ফেলুদা। রাতে ডিনারের পর ফেলুদা ট্যাব নিয়ে বসেছিল। আমাকে বলল, রিও প্রচুর অর্থের মালিক, বুঝলি? এই ব্যবসার অর্ধেকই রিওর নামে। ওর টাকাও ঠিকঠাক আসে বাইরে থেকে। হয়তো কখনো একটু দেরি হয়, তাই ও চুরি করবে বলে মনে হয় না। ওর কাজ নিয়ে ও সত্যিই ব্যস্ত। ওর সহকারীদের সম্পর্কে খোঁজ নিচ্ছিলাম। সবার আর্থিক অবস্থা নড়বড়ে। এদিকে ছকুয়া দম্পতি যতই বিশ্বস্ত হোক না কেন, রেশমার ভবিষ্যৎ নিয়ে ওরা কি ভাবছে কে জানে। রেশমা সন্দেহের ঊর্ধ্বে নয়, কারণ ও বাগানে ছিল সেই দিন। ভোরে ফিরে গেছিল। ইদানিং ও ঘন ঘন আসছিল। আবার বন্ধনবাবুও সন্দেহের আওতায়। সুযোগ ছিল তার প্রচুর। আমি বললাম, আমার মতে বন্দনবাবুই চোর মনে হচ্ছে। এইভাবে কল্পনার মাধ্যমে সলিউশন আসা যায় না রে তোপসে, আসা যায় না। ফেলুদার কপালে চিন্তার ভাঁজ। বুঝলাম এখন আর ফেলুদাকে ডিস্টার্ব করা যাবে না। তাই সুসুর করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। ভোর রাতে আকাশ ভেঙে বৃষ্টি এলো। আমি টের পেলাম ফেলুদা শুতে এসেছে। পরের দিনটাও ফেলুদা দৌড়াদৌড়ি করেই কাটালো। বেশ কয়েকটা নতুন খবর ওর হাতে এসেছিল।
ও থানায় গেছিল বেশ কিছু পুরনো খবর জানতে। ওর এক উচ্চ পদস্থ পুলিশ বন্ধুর কল্যাণে অনেক খবর জোগাড় হয়েছিল। রাতে সবার কল লিস্ট চেক করতেই ফেলুদার চেহারায় একটা খুশির ঝলক দেখতে পেলাম আমি। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। আমি আগেই শুয়ে পড়েছিলাম। ফেলুদা লালমোহন বাবুকে জিজ্ঞাসা করলো, কি লালমোহন বাবু, কেসটার বিষয়ে কিছু বুঝলেন? লালমোহন বাবু বললেন, আমার তো সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে মশাই, বুঝবো আর কি। আমি বুঝলাম ফেলুদা জট ছাড়িয়ে ফেলেছে। না হলে এরকম খোশ মেজাজ কেসের মাঝখানে সাধারণত হয় না। পরদিন এক রোদ ঝলমলে সকালে ফেলুদা কমলাদেবীর অফিসে এসে দেখল উনি বসে কিছু কাজ করছেন। ফেলুদা ঢুকে সুপ্রভাত বলতেই উনি বসতে বললেন। ফেলুদা বলল, যে কাজের জন্য আপনি আমায় ডেকেছিলেন তা প্রায় শেষের পথে। তবে এর সাথে আপনার পরিবারের সম্মান জড়িত, অনেক পুরানো কেচ্ছা জড়িত। এখন যদি আপনি দোষীকে শাস্তি দিতে চান তাহলে অনেক পুরানো কথা উঠে আসবে। এবার বলুন আপনি কি চান? কমলাদেবী চুপ করে বসে রইলেন। কিন্তু আপনি যে আমায় একটা ভুল ইনফরমেশন দিয়েছিলেন তার কি হবে? ফেলুদা আবার বলল, আপনি তো সব জেনে গেছেন, আর লুকোবো না কিছুই। বলুন কি জানতে চাইছেন? দেবী মুখ খুললেন। আপনার স্বামী আর সোমরা কি করে মারা যায়? চুপ করে বাইরে তাকিয়ে থাকে কমলাদেবী। কিছুক্ষণ পরে বলেন, দুর্ঘটনায় পাহাড় থেকে গাড়ি নদীতে পড়ে গেছিল। আর আমি যদি বলি সোমরা ওদের নিয়ে ইচ্ছা করেই আত্মহত্যা করেছিল, শাস্তি দিতে চেয়েছিল ওদের অপকর্মের। এছাড়া কোনো উপায় ছিল না যে আমার স্বামী অবৈধ সম্পর্কে জড়িয়ে বাগান বিক্রির ব্যবস্থা করে ফেলেছিলেন। এতগুলো লোক পথে বসত। অন্য বাগানের মতো আমার বাবা দাদুর হাতে তৈরি এ বাগান ধ্বংস হয়ে যেত। ও বদলে গেছিল, ক্ষমতা, অর্থ এসব ওর মাথা ঘুরিয়ে দিয়েছিল। অনাথ অসহায় বলে বাবার মন জয় করে একদিন ও কাজে ঢুকেছিল। কিন্তু আস্তে আস্তে আমরাও স্বরূপ বুঝতে পেরেছিলাম। বাবা বহু দুঃখে হার্ট অ্যাটাকে মারা যায়। ও এমন কিছু করেছিল যা বাবা মেনে নিতে পারেননি। তবে এই কেসে এসব কথা তোলা কি জরুরি? জরুরি হয়ে পড়েছে, কারণ মূর্তি চুরির সাথে এসব জড়িয়ে গেছে। যদি দোষীকে পুলিশে দিতে চান এসব কথা উঠবেই। কমলাদেবী বললেন, আমি এখনো অবধি পুলিশ ডাকিনি। আমি চাই না এসব কথা পাঁচ কান করতে। রিও অনেক কিছুই জানে না, তাই মূর্তি ফেরত পেলেই আমি খুশি। দোষী দোষ স্বীকার করলে আমি আর কিছু করব না। কিন্তু কয়েকজনকে তো ডাকতেই হবে। রিও সব জেনেও যাবে। যদি নাও জানে, মূর্তি কোথায় পাওয়া গেল জানতে চাইবে, কে চুরি করেছিল জানতে চাইবে। কি উত্তর দেবেন তখন? কমলাদেবী অসহায় গলায় বললেন, আমি কি জানতে পারি কে চোর, আর কেনই বা চুরিটা করলো? মূর্তিটাই বা কোথায়? আপনি ছকুয়া কাকার পরিবার আর আপনার ছেলের লোকজনদের ডেকে নিন। বন্ধনবাবু থাকলে ভালো হয়। তবে দোষীকে শাস্তি দিতে হলে পুলিশ চাই। কমলাদেবী বললেন, আমার ফ্যাক্টরির আর বাংলোর 4 জন বিশ্বস্ত গার্ডকে ডেকে নিচ্ছি। তারপর প্রয়োজনে পুলিশ ডাকবো না হয়। তবে দোষ স্বীকার করে মূর্তি ফেরত দিলে কিছুই করব না। কিছুক্ষণের মধ্যে সবাইকে ডেকে হলঘরে বসার ব্যবস্থা করেছিলেন উনি। কেস প্রায় শেষের পথে। রিও, শ্যাম আর জয়কে নিয়ে চলে এসেছে। রশ্মি আগের দিন আগে বাড়ি গেছে। রশ্মিকে শিলিগুড়িতে ফিরতে দেওয়া হয়নি। ছকুয়া কাকা আর ওনার স্ত্রী এসেছিল। বন্ধনবাবুও এসেছেন।
ঘরে সবাই বসার পর কমলাদেবী বললেন, আজ সবাইকে এখানে ডাকার কারণ আমাদের বংশের বহু পুরনো বিশ্বকর্মা মূর্তি, যা আমার ব্যবসার সৌভাগ্যের প্রতীক, সেটা চুরি গেছে কয়েকদিন আগে। এই ঘরের মধ্যেই সেই চোর লুকিয়ে আছে। 5 মিনিট সময় দিলাম। যদি সে দোষ স্বীকার করে মূর্তি দিয়ে দেয়, আমি কথা দিচ্ছি থানা পুলিশ হবে না। এই শেষ সুযোগ আমি দিলাম। সবাই একটু উসখুস করে ওঠে। 5 মিনিট কেটে যেতেই কমলাদেবী ফেলুদাকে কিছু বললেন। এরপর ফেলুদা উঠে দাঁড়ায়, বলে, বহুদিন আগে অরিত্র বলে একটি ছেলে এই বাগানে কাজে ঢোকে। শিক্ষিত, সাহসী ও পরিশ্রমী ছেলেটি মালিকের চোখে পড়ে। উনি কয়েক বছর ধরে ছেলেটিকে কাজ শেখান এবং নিজের একমাত্র মেয়ের সাথে বিয়ে দেন। ওদের একটি ছেলেও হয়। কিন্তু কয়েক বছরের মধ্যে অরিত্র সম্পত্তি ও ক্ষমতার স্বাদ পেয়ে বদলে যায়। এক সাধারণ কর্মচারী সোমরার বউয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়। ওদের একটি অবৈধ মেয়েও হয়েছিল। এসব জানতে পেরে মালিক হার্ট অ্যাটাকে মারা যান। লোক লজ্জার ভয়ে কমলাদেবী চুপ করেছিলেন। অরিত্র নিজেকে সামলে নিয়েছিল কিছুদিন, কিন্তু এর কয়েক বছর পর অরিত্র বাগানের টাকা 9-6 করে পালিয়ে যাওয়ার প্ল্যান করে সোমরার বউকে নিয়ে। তলে তলে বাগানের টাকা চুরি করে ব্যবসা শেষ করে দিচ্ছিল অরিত্র। সোমরা নিজের বউকে ভালোবাসলেও সব জানতে পেরে ওদের দুজনকে শেষ করে ফেলার পরিকল্পনা করে। বউকে সে যেমন ভালোবাসতো, বাগানের প্রতি মালকিন কমলাদেবীর প্রতিও সে বিশ্বস্ত ছিল। তাই একদিন সুযোগ পেয়ে গাড়ি নিয়ে নিজের বউ আর অরিত্রবাবুকে নিয়ে এক জায়গা থেকে ফেরার পথে সে পাহাড় থেকে নদীতে ঝাঁপ দেয়। ফেলুদা একটু থামতেই রিও বলে ওঠে, এসব আষাঢ়ে গল্প না বলে চুরির ব্যাপারে আলোচনা করলে হয়তো ভালো হয়। মা তো আপনাদের চুরির জন্য ডেকেছিল, যতদূর জানি। এসব মন গড়া কাহিনী। রিওকে মাঝপথে থামিয়ে ফেলুদা বলল, এবার সে বিষয়ে যাব। এই ইতিহাসটুকু না বললে বাকিটা বুঝতো না কেউই। অরিত্রর অবৈধ সন্তান যে সোমরার মেয়ের পরিচয়ে বড় হচ্ছিল, কেউ তাকে ভালোবাসতো না। কমলাদেবী ওকে শহরে পড়তে পাঠিয়েছিলেন। পাশ করার পর বাগানের হেড অফিসে কাজও দিয়েছিলেন। মেয়েটি কিন্তু বাবা মায়ের মৃত্যু ভোলেনি। হোস্টেলে অনাথের মতো মানুষ হয়েছে, কারোর ভালোবাসাও পায়নি। মাঝে মধ্যে বাগানে আসতো। বড় হয়ে জানতেও পেরেছিল নিজের জন্ম বৃত্তান্ত। এখানেই ওর জীবনে একটি ছেলে আসে কিছুদিন আগে, রিওর সহকারী শ্যাম। শ্যাম আর রেশমা দুজনেই উঠে দাঁড়ায়। শ্যাম বলে, এসব কি হচ্ছে? এভাবে অপমান। ফেলুদা বলে, বসে পড়ুন, আমার কথা শেষ হলে যা বলার বলবেন। অনেকেই জানে আপনাদের কথা। সবাই বাধ্য হয়ে বসে পড়ে। ফেলুদা আবার বলতে শুরু করলো, যে মেয়েটা জীবনে কারোর ভালোবাসা পায়নি, যৌবনে প্রথম ভালোবাসার ছোঁয়ায় গলে গিয়ে রেশমা সব বলে ফেলে শ্যামকে। ওরা পালিয়ে যাবে ঠিক হয়। দুজনে মূর্তি চুরির প্ল্যান করে। বিশ্বকর্মা পুজোয় মূর্তিটা শ্যাম দেখেছিল গতবার। রিওর মোবাইলে সিন্ধুকের লক নম্বর খুঁজে পেয়েছিল কয়েক মাস আগেই। রিওর হ্যাবিট ও জানতো, তাই মেসেজটা বুঝতে পারে। রিওর ইয়ার অফ বার্থ শ্যাম জানতো, আর অন্য ইয়ারটা রেশমা জানতো, কারণ ওর বাবার মৃত্যু হয় একই দিনে। এরপর রেশমা ও তার বন্ধু ছিল সুযোগের অপেক্ষায়। চোরা বাজারে মূর্তির ফটো দেখিয়েছিল ওরা। 10 লাখের উপর দাম পাবে জানতো। রেশমা গত কয়েক মাস বেশ ঘন ঘন বাগানে আসতো বয়ফ্রেন্ডের জন্য। আর কি করে চুরিটা করা যায় সেটা ভাবতো দুজনেই। কমলাদেবী রাতে শোয়ার আগে 1 কাপ কফি খান মাঝে মধ্যে। এই সুযোগের অপেক্ষায় ছিল রেশমা। সেই বৃষ্টির রাতে কফি বানানোর সময় কিচেনে ঠাকুমার সাথে ছিল রেশমা।
হয়তো কফিতে কিছু ঘুমের ওষুধ মিশিয়েও ছিল। চুরিটা ওই রাতেই ও করে, কিন্তু 1.5 ফুটের মূর্তি নিয়ে নিজের ঘরে রাখতে সাহস পায়নি। মালি সেই রাতে রেশমাকে দেখেছিল শ্যামকে একটা বড় ব্যাগ দিতে। শ্যাম ওদের আউট হাউসেই ব্যাগটা লুকিয়ে রাখে, সেটা আমার ধারণা। পরদিন ভোরে বন্দনবাবুর গাড়িতে বাস রাস্তা অবধি লিফট নিয়ে ও খালি হাতেই ফিরে যায় শিলিগুড়ি। এবার দুজনে ছিল সুযোগের অপেক্ষায়। ওরা বোঝেনি এত তাড়াতাড়ি চুরিটা কমলা দেবীর চোখে পড়বে, তাই ধীরে ধীরে এগোচ্ছিল। এর মধ্যে চলে আসি আমরা। এবার ওরা ঘাবড়ে যায়। রেশমা খবর পেয়ে বাগানে আসে। ওরা মূর্তিটা নিয়ে বাগান ছেড়ে যেতে সাহস পাচ্ছিল না, কারণ কেউই ইনবর্ন ক্রিমিনাল নয়। ওরা ভেবেছিল মূর্তি বিক্রি করে দূরে কোথাও চলে যাবে, তবে একসাথে নয়, আলাদা আলাদা। পরে মূর্তির ঝামেলা শেষ হলে ওরা এক হবে। শ্যাম রিয়বাবুকে বলেছিলেন অন্য চাকরি পেয়ে কলকাতা চলে যাচ্ছেন, তাই তো? আমি এখানে থাকলে কোনো ভবিষ্যৎ নেই, তাই কলকাতায় চলে যাচ্ছিলাম। এটা কয়েক সপ্তাহ আগেই স্যারকে আমি বলেছিলাম। বাকি গল্পটা বেশ ভালো, কিন্তু প্রমাণ? শ্যাম বলে ওঠে। প্রমাণ আপনাদের ফোন কলের লিস্ট, যা আমার এক পুলিশ বন্ধু কাল পাঠিয়েছে। আমি রেশমাকে ভালোবাসি, তাই ফোন করি। সেটা তো আর অপরাধ নয়। চুরিটা কি করে প্রমাণ হবে? শ্যাম বলে ওঠে। ফেলুদা হেসে বলে, মূর্তিটাতে রেশমার হাতের ছাপ পাওয়া যাবে। না, পাবেন না। ওটা হলুদ ভেলভেটে মোড়া ছিল। রেশমা বলে ওঠে। বাহ, তা তুমি জানলে কি করে ওটা হলুদ ভেলভেটে মোড়া? ফেলুদা বলে উঠল। আসলে আসলে তাই থাকে, প্রতিবার দেখি তো। রেশমা সামলাতে চেষ্টা করে। হঠাৎ মুখ ফসকে একটা ভুল বলে ফেলেছে বুঝতে পারে সে। পুজোর সময় মূর্তি কোনো কাপড়ে মোড়া থাকে না, আর এর আগে সিন্দুক থেকে মূর্তি বার করতে বা তুলতে তুমি দেখোনি, কারণ তুমি হোস্টেলে থাকতে। তাছাড়া চোরা বাজারে যে অ্যান্টিক বিক্রেতার কাছে তোমরা গেছিলে মূর্তির ফটো নিয়ে, সেখানে সিসিটিভিতে তোমাদের ফটো আছে। ওই কিউরিও ব্যবসায়ীও খোঁজ নিয়ে কমলা দেবীকে ফোন করেছিলেন মূর্তিটা কেনার জন্য। আচ্ছা, এবার আপনি মূর্তি বার করুন, দেখি গল্পের দৌড়। রেশমা বলে ওঠে। আমার যদি ভুল না হয় মূর্তি এখন এখানেই আছে। ওই আউট হাউসে শ্যামের ঘরটা খুঁজলেই পাওয়া যাবে। কি শ্যাম, ঠিক বলছি তো আমি? এতেও প্রমাণ হয় না মূর্তি আমি নিয়েছিলাম। যে কেউ আমাদের ফাঁসানোর জন্য ওর ঘরে রাখতে পারে ওটা। কিন্তু লকারের ভেতর একটা কাঁচের চুরির টুকরো এখনো রয়ে গেছে, যে যার বাকিগুলো তোমার হাতে। রেশমার হাতে লাল সবুজ কাঁচের চুড়ি কয়েক গাছা করে ও নিজের হাতের দিকে তাকায়। ফেলুদা বলে উঠল। সেই রাতে তাড়াহুড়োয় ওই চুরির একটা ভেঙে লকারের ভেতর পড়ে গিয়েছিল, আর ওই ফটো ফ্রেমেও তোমার হাতের ছাপ পাওয়া যাবে। রেশমা দু হাতে মুখ ঢেকে বসে পড়ে। শ্যাম কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। ছকুয়া কাকা, জয় আর রিও উঠে যায় ফেলুদার ইশারায়। একটা ছোট আলোয়ান জড়ানো মূর্তিটা শ্যামের ঘরের কোনায় একটা বড় ব্যাগে ছিল। ওরা ওটা নিয়ে আসে। টেবিলে মূর্তি রাখতেই আলোয় ঝকমক করে ওঠে আইভরির বিশ্বকর্মা। নানান রকম মণিমুক্ত আর সোনার সিংহাসনের কারুকার্য দেখার মতো। আমি আর লালমোহনবাবু দেখে অভিভূত হয়ে গেলাম। কমলা দেবীর চোখে জল। বলে ওঠেন, 10 লাখ টাকার জন্য রেশমা তুই এই কাজ করতে পারলি? তোকে আমি পড়িয়েছি,
মানুষ করেছি, রক্তের রং দেখিয়ে দিলি তুই। চুপ করুন। আমার বাবা মা সবাই মরে যাওয়ার পর দয়া আর তাচ্ছিল্য ছাড়া কি পেয়েছি আমি? রিও বাগানের মালিক, আর আমি সোমরা, যাকে আমার বাবা বলে জেনেছিলাম, যে এত বড় ত্যাগ করে বাগান বাঁচালো, ব্যবসা বাঁচালো, তার মেয়ে একজন সাধারণ কর্মচারী। আর অরিত্র যদি আমার আসল বাবা হয়, তবে এই বাগানে আমারও দাবি থাকে। ছকুয়া কাকা আর থাকতে না পেরে উঠে এসে রেশমাকে একটা চড় মারতে উদ্যত হয়। তবে রিও হাতটা ধরে ফেলে ঠিক সময়। রেশমা এক টানা কথাগুলো বলে হাঁপাতে থাকে। রিও আস্তে আস্তে ছকুয়া কাকাকে নিয়ে বাইরে চলে যায়। কমলাদেবী অবাক হয়ে তাকিয়ে থাকেন রেশমার দিকে। ঘরে সবাই চুপচাপ। শ্যাম বলে, তাহলে এবার পুলিশে ধরিয়ে দিন আমাদেরকে। আর ওয়েট করছেন কেন? ওর গলায় শ্লেষ মিশ্রিত ঘৃণা। রেশমার পাশে গিয়ে ওর হাতটা শক্ত করে ধরে দাঁড়ায় ও। ফেলুদা আর আমি উঠে দাঁড়াতেই কমলাদেবী ওদের একটু দাঁড়াতে বলেন। রেশমা আর শ্যামের দিকে তাকিয়ে বললেন, পুলিশে দেব না, তবে তোমাদের আমি কিছু টাকা দেব। না, দান নয় ঠিক, একটা সুযোগ ভালো করে বাঁচার জন্য। কিন্তু কথা দিতে হবে, এই বাগানে তোমরা আর কখনো আসবে না। নতুন জীবন শুরু করতে চেয়েছিলে মূর্তি বিক্রি করে, এই টাকায় নতুন জীবন শুরু করে অন্য কোথাও গিয়ে। আমাদের এখানে শান্তিতে থাকতে দাও। রেশমা আর শ্যাম বেরিয়ে যায় ধীরে ধীরে। ফেলুদার আমি বাইরে এসে দাঁড়ালাম। ফেলুদা বলল, দুদিন এখন ডুয়ার্স ঘুরবো ভাবছি। কলকাতার গরমে এত তাড়াতাড়ি ফিরতে মন চাইছে না আর। আমিও এটাই ভাবছিলাম, কি করে যে ফেলুদা আমার মনের কথা টের পায়। ওর মুখে তখন খুশির ঝলক। কমলাদেবী যে বন্ধনবাবুকে নিয়ে পেছনে এসেছেন ওরা টেরই পায়নি। উনি পিছন থেকে বললেন, ঘোরার সব ব্যবস্থা বন্ধনবাবু করে দেবেন, গাড়িও দিয়ে দেবে। আপাতত অফিসে চলুন। কমলাদেবী আর বন্ধনবাবুর সাথে অফিসে গিয়ে বসতেই কমলাদেবী একটা খাম এগিয়ে দিলেন ফেলুদার দিকে। বললেন, আপনাদের প্রাপ্য চেকটা আর ফেরার টিকিটটা কবে করব সেটাও বলবেন। তবে আগামী বিশ্বকর্মা পুজোয় আপনাদের আসতেই হবে, এটা আমার দাবি। বন্ধনবাবু সায় দেয় ওনার কথায়। ফেলুদা থানা পুলিশ ছাড়া এভাবে একটা কেসের সুন্দর সমাপ্তিতে খুব খুশি। এই প্রথম রক্তপাত বা পুলিশি সাহায্য ছাড়া এত সুন্দরভাবে একটা অপরাধের নিষ্পত্তি হলো। এতক্ষণ রহস্য এবার জঙ্গলে। একটি রহস্য ও রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী, ফেলুদা ফ্যান ফিকশন গল্প ডুয়ার্সের গন্ডগোল। আবার আমরা ফিরবো সামনের সপ্তাহে ঠিক এইরকমই আরো একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন। আপনাদের মূল্যবান একটি কমেন্ট ও একটি মূল্যবান সাবস্ক্রাইব আমাদের সাহায্য করবে